বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আহ, এর অনেকগুলি উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছেন। পুরো শেয়ার মার্কেটে কিন্তু আস্থার উপরে নির্ভর করে। এখন একটা আস্থার, আমার মনে হয় যে সুযোগ সৃষ্টি হয়েছে। এটা যাতে আমরা কাজে লাগাতে পারি, নতুন টিম যাতে ভালোভাবে কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম। দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট ল ফার্ম আয়োজিত ল অ্যান্ড ইকোনমি শোতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুর রহমান রণ। দর্শক, আজকে আমরা সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলতে চাই। এজন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, শুরুতেই স্যার একটু দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন, কোন দিকে দেশের অর্থনীতি যাচ্ছে একটু ছোট করে জানতে চাই। আমার মনে হয় যে এখন বাংলাদেশ বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আহ, এর অনেকগুলি উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছেন। সেটা এক বছর পরে বলা যাবে না। সুতরাং এখন একটা পর্যায়ে আমরা আছি, যখন নাকি হয়তো বা আমরা আহ, বলতে হবে আমাদের যে এগুলোর অনেক কিছুই ধারাবাহিকভাবে চলে আসছে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা চলছে, প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ এটা জিডিপির 22% সমান। আমাদের রাজস্ব আহরণ গত অর্থ বছরে টার্গেটের চেয়ে প্রায় 1 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা কম হয়েছে। আমরা দেখছি যে প্রাইভেট সেক্টরের যে ক্যাপিটাল, যে তাদের বড়োইংস, সেটা 5%-এর নিচে গ্রোথ হয়েছে, যেখানে টার্গেট ছিল 9%-এর মতো। আমাদের ব্যাংকিং সেক্টরে এখন প্রায় 1/3-এরও সমপরিমাণ প্রায় আমরা দেখছি যে নন পারফর্মিং লোন। আমরা এখন যখন কথা বলছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা 3000 মেগাওয়াটের মতো আমরা গতকালকে লোডশেডিং দেখেছি। অনেক কারখানা কম আওয়ার্স কাজ করছে, অনেক কারখানা বন্ধ আছে গ্যাস বিদ্যুতের অভাবে। যারা নাকি বাড়িতে গৃহ কর্মে নিয়োজিত আছেন তারা গ্যাস পাচ্ছেন না। সিএনজি প্রেসারের, যে লো প্রেসার, সেটার জন্য তারা চালাতে পারছেন না। আমাদের যে ধরনের গ্যাস দরকার তার প্রায় 40% কম আমরা পাচ্ছি। এই সবটা মিলে একটা কিন্তু বড় চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখন একই একদম। সাথে আহ, উম, আবার বলতে হয় যে এই সরকার বাজেট দিয়েছেন, বেশ কিছু বিনিয়োগ বান্ধব আহ, প্রস্তাব তাদের আছে, রাজস্ব প্রণোদনা আহ, বেশ কিছু আছে, শুল্ক যৌক্তিকরণ আছে। চেষ্টা করছেন যে ব্যাংকিং খাতে কিছু সংস্কার করা, এনবিআর এর সংস্কার করার জন্য, বিজনেস এনভায়রনমেন্ট ইতিবাচক করার জন্য সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করছেন, লজিস্টিক্স পলিসি বাস্তবায়ন করার চেষ্টা করছেন, পোর্টে টার্ন অ্যারাউন্ড টাইম কমানোর চেষ্টা করছেন। কিন্তু সবটা মিলে যেগুলো তারা হাতে নিচ্ছেন সেগুলোর ইতিবাচক ফলাফল আসতে একটু সময় লাগবে। কিন্তু চ্যালেঞ্জ গুলো হলো আমাদের রিয়েল টাইম চ্যালেঞ্জ। সুতরাং সবটা মিলে আমি বলবো যে এলডিসি উত্তরণের একটা পর্যায়ে আমরা যদি 3 বছর যদি সম্প্রসারিত করতেও পারি এলডিসি উত্তরণের সময় করব, তারপরও আমি বলবো যে একটা খুব ক্রুশিয়াল একটা টাইমে আমাদের অর্থনীতি বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একদম। স্যার, আমরা জানি দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ সই করলো বাংলাদেশ। এই চুক্তির আওতায় বাংলাদেশের 97% পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে ওরা প্রায় 27% পণ্য বাংলাদেশের বাজারে আসলে শুল্কমুক্ত সুবিধা পাবে। কিভাবে দেখছেন এই চুক্তিটিকে, কতটা গুরুত্বপূর্ণ ছিল এটা? আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন এক আচ্ছা। সময় আসছে যখন নাকি আমরা এলডিসি থেকে উত্তরণের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমাদের বাজার সুবিধা আহ, অনেক মার্কেটে, ইম্পর্টেন্ট মার্কেটে চলে যাবে। এবং আমাদের এখানে এফডিআই, বৈদেশিক বিনিয়োগ আনার প্রয়োজনীয়তা আরো বেশি আমরা অনুধাবন করছি। আমাদের এখানে আহ, বিভিন্ন ধরনের যেসব খাতগুলোতে আমাদের বৈদেশিক বিনিয়োগ দরকার সেসব খাতে যাতে আরো বেশি ভাবে বৈদেশিক বিনিয়োগ আসে, আমরা যাতে বাজার সুবিধা
সম্প্রসারিত করতে পারি, পণ্য বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ করতে পারি, এরকম একটা এখন প্রয়োজনীয়তা এখন অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি, যেহেতু এলডিসি উত্তরণের সময়টা চলে আসছে আমাদের সামনে। সেদিক থেকে জাপানের সাথে তো আমরা নয় 6ই ফেব্রুয়ারি আমরা একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করলাম। এটাই প্রথম আমাদের পার্টনারশিপ এগ্রিমেন্ট ছিল। তারপরে আমরা সাউথ কোরিয়ার সাথে দ্বিতীয় একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করছি, যেটা যেটা আপনি ঠিকই বলেছেন যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরিয়া আমাদের একটা ইম্পর্টেন্ট বাণিজ্য সহযোগী। আমরা প্রায় $610 মিলিয়ন মতো রপ্তানি করি, $1.8 বিলিয়ন অর্থাৎ প্রায় $1800 মিলিয়ন মতো আমদানি করি। একটা বাণিজ্য আমাদের একটা ঘাটতিও আছে। আবার অন্য দিক থেকে কোরিয়া আমাদের দেশে বিভিন্ন ধরনের বিনিয়োগেও আছে। রেডিমেড গার্মেন্টস তো আছেই, এটা ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স এবং অন্যান্য খাতে তাদের বিনিয়োগ আছে। স্পেশাল ইকোনমিক জোন আছে, সেখানে তাদের লেদার, ফুটওয়্যার, এগুলোতেও বিনিয়োগ আছে। সুতরাং এটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। যেহেতু এটার মধ্যে আপনি ঠিকই বলেছেন যে বাজার সুবিধা তো একটা আমরা পাবো, আবার তাদেরকেও আমাদের দিতে হবে। সেটা হয়তো কিছুটা আমরা সময় পাবো, শূন্য শুল্ক যেটা আমরা তাদেরকে দেব, সেটা ঠিক আছে। রুলস অফ অরিজিন গুলো ঠিক হয়ে গেছে, আমাদের বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডস, সার্টিফিকেশন, স্যানিটারি, ফাইটোস্যানিটারি মেজার্স, টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড, তারপরে বাণিজ্য সহায়ক যেসব পদক্ষেপ, ট্রেড ফেসিলিটেশন, এগুলোরও আমাদের ব্যবস্থা করতে হবে যদি আমরা বিনিয়োগ আকর্ষণ করতে চাই। তাহলে আমাদের এই যে কোরিয়ান যে বিনিয়োগ আমরা চাচ্ছি, সেটার জন্য কিন্তু আমাদের যেসব এখানকার যেসব অনুঘটক আছে সেটাও আমাদেরকে লাগবে। যেমন আমরা কিছুক্ষণ আগে জ্বালানির কথা বলছিলাম, তাহলে এক হলো যে এগুলো আমাদের ব্যবস্থা করতে হবে, এবং ডিসপিউট সেটেলমেন্ট, রেজলিউশন, এগুলো যাতে দ্রুততার সাথে আমরা করতে পারি সেইটার নিশ্চয়তা দিতে হবে। জ্বালানি যদি আমরা ব্যবস্থা না করতে পারি অবকাঠামো ইত্যাদি দিয়ে, তাহলে কোরিয়ান ইনভেস্টমেন্ট ইন এনার্জি সেক্টর, এইটা দিয়ে আমাকে সেটা সমাধান করতে হবে। সুতরাং সেইটাও আমাদের একটা বিবেচনায় রাখতে হবে। কোরিয়া তো শিপ বিল্ডিং এবং তাদের টেকনোলজি বেশ ভালো। আমাদের যদি আমাদের বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে যদি দক্ষতা, উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা যেতে চাই আমরা, তাহলে কোরিয়ান যে টেকনোলজি, এটার সাথে আমাদের যে লেবার ফোর্স, এটা যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আমরা কোরিয়াতেও আমরা রপ্তানি করতে পারবো, কোরিয়ান ইনভেস্টমেন্ট আকর্ষণ করে, এবং কোরিয়ান বাজারে আমরা যে শূন্য শুল্ক সুবিধাটা পাচ্ছি সেই সুবিধাটাকে ব্যবহার করে। আর আচ্ছা এখানে আচ্ছা। যদি কোরিয়ান ইনভেস্টমেন্ট আসে, হুম তাহলে আমরা অন্যান্য দেশেও কিন্তু এই ইনভেস্টমেন্ট থেকে আমরা রপ্তানি করতে পারবো, অভ্যন্তরীণ বাজারেও আমরা আমদানি প্রতিস্থাপক বিভিন্ন চাহিদা মেটাতে পারবো। আচ্ছা, তার মানে আমরা অনেক দিক থেকে আসলে সুবিধা পাবো, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে এই চুক্তির ফলে আমাদের যে স্থানীয় শিল্পগুলো আছে সেটি কি কোনো অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে পারে কিনা? আমার মনে হয় না। বাংলাদেশে তো আমাদের যে শিল্প কাঠামো হুম। এবং আমাদের সেটা রপ্তানিমুখী বলি বা আমদানি প্রতিস্থাপক বলি, এটা আমাদের তো অনেক আমদানি করতে হয়। জি। সেইসব শিল্পগুলি যখন নাকি হবে, তখন কিন্তু আমার আমদানি সেটাও আমি কমাতে পারবো। আচ্ছা। আর এখন প্রতিযোগিতার সময়, হুম হুম হুম। এখন কিন্তু আমাদের বৈদেশিক যে বিনিময়, যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা আমরা কিভাবে আরো বেশি আনতে পারি সেটা আচ্ছা। আমাদের চেষ্টা করতে হবে। আমাদের স্থানীয় যারা উৎপাদক আছেন হুম হুম। তাদেরকে তো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের সহায়তা দিতে হবে, কিন্তু সেটা বৈদেশিক বিনিয়োগকে অনুৎসাহিত করে ওই ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টের যুগ তো শেষ হয়ে গেছে। আমাদেরকে প্রতিযোগিতা অবশ্যই আমাদের করতে হবে। আমরা যদি অন্যান্য দেশের সাথে মার্কেট অ্যাক্সেস চাই প্রেফারেন্সিয়াল, তাহলে তাকেও আমাকে সুবিধা দিতে হবে। হয়তোবা এটা লেস দেন ফুল রেসিপ্রোসিটি হয়তো হবে, যেটা কোরিয়ার সাথে হয়েছে, যে আমরা হয়তো দ্রুততার সাথে বাজার সুবিধা পাবো, তাদেরকে হয়তো আমরা একটু প্রলম্বিত সময় বাজার আচ্ছা। সুবিধা দেব। কিন্তু হুম হুম। আমাদেরকে প্রতিযোগিতা যে যে পরিবেশ, সেই পরিবেশটা আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে। এবং আমাদের স্থানীয় উৎপাদক যারা আছেন তারা কিভাবে আহ, তাদের উৎপাদনশীলতা বাড়াতে পারেন,
তাদেরকে কিভাবে আমরা সহায়তা দিতে পারি সেটা তো আমাদের অব্যাহত রাখতে হবে। আচ্ছা, আচ্ছা। তার মানে এটা আমাদের জন্য ভালোই হবে। আমি একটু জানতে চাই যে টাকার বিপরীতে কিন্তু ডলারের মূল্যমান বাড়ছে। তো এইটা কি আমাদের রিজার্ভে কোনো চাপ তৈরি করতে পারে কিনা? বাড়তি কোনো চাপ? না, এখন তো আমরা যেটা দেখছি যে আহ, আমাদের রিজার্ভ তো গত আহ, 2 বছরে কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল, এবং আমাদের এটা তো আহ, গত বছরের আগের বছরও এটা 30%-এর কাছাকাছি ছিল। গত বছরও এটা বেশ ভালো 20%-এর কাছাকাছি গ্রোথ হয়েছে। কিন্তু আমার ধারণা যে যে প্রথম দিকের যে উচ্চ যে প্রবৃদ্ধি আমরা দেখেছি, রেমিটেন্সের কথা বলছিলাম, সেই রেমিটেন্সের এটা কিন্তু কিছুটা স্তীমিত হবে আগামীতে। আচ্ছা, সো রিজার্ভের উপরে একটা চাপ সে কারণেও সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, যে রেমিটেন্স অতটা যেভাবে যেটা বললাম আর কি 30%, 25% প্রবৃদ্ধি হয়েছে, এটা অতটা হয়তো হবে না। আগে যেটা নাকি ছিল যে হয়তো ইনফরমাল চ্যানেলে এটা চলে যাচ্ছিল, দেশে আসছিল না, সেটা হয়তো বন্ধ হয়েছে, যার কারণে প্রবৃদ্ধিটাও ভালো। কিন্তু আগামীতে চলার ক্ষেত্রে রিজার্ভের উপরে দুই ধরনের চাপ বাড়বে বলে আমার মনে হয়। একটা যেটা, সেটা হলো যে আমাদের এই এই যে রপ্তানি কিন্তু গত অর্থ বছরে 0.5% নেগেটিভ ছিল। এই জুলাই মাসেও রপ্তানি প্রবৃদ্ধি নেগেটিভ আছে, যদিও আমরা একটা 26-27-এর জন্য রপ্তানি প্রবৃদ্ধি একটা ধরে রেখেছি 15%। হ্যাঁ। সো এটা হলো একটা। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আমাদের আমদানি বাড়বে বলে আমার মনে হয়। সামষ্টিক অর্থনীতি একটু স্থির হলেই আমদানিটা বাড়বে, সেটারও আমরা কিছুটা ইঙ্গিত পাচ্ছি। তার ফলে রিজার্ভের উপরে একটা টান সৃষ্টি হবে, যেটা আমরা দেখছি। এবং বাংলাদেশ ব্যাংক যদিও একটা সিলিং বেঁধে দেওয়ার চেষ্টা করছেন, যাতে করে প্রাইভেট ব্যাংকগুলি এর বেশি দামে না কিনে, কিন্তু একটা চাপ আছে। এখন এই আচ্ছা। চাপটা কতদূর পর্যন্ত যাবে হুম, হুম। সেটা অবশ্য দেখার বিষয়। কারণ যদি আমাদের টাকার অবনমন হয় এটার ফলে, তাহলে তো আমদানিকৃত মূল্যস্ফীতির একটা চাপ সৃষ্টি হবে, যেটা কিন্তু সর্বসাম্প্রতিককালে আমরা কিছুটা এটাকে বন্ধ রাখতে পেরেছি, বিকজ টাকা ডলারের বিনিময় হার মোটামুটি স্থির ছিল। এখন যদি টাকা যদি অবনমন হয় তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতির একটা চাপ সৃষ্টি হতে পারে। আর সেটা তো আমাদের আহ, এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু ঋণ পরিষেবার চাপ বাড়ছে। এটা একদম। বৈদেশিক ঋণ পরিষেবা যেটা, এটা আমাদের বছর দশেক আগেও 2-2.5 বিলিয়ন ডলার ছিল, এখন এটা 5 বিলিয়ন ডলারের কাছাকাছি। এটা বছর 2-3-এর মধ্যে এটা 7 বিলিয়ন ডলার ক্রস করে যাবে বলে মনে হয়, বিকজ অনেক বড় 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 বেশ প্রেশার কিছু অর্থনীতির জন্য। অবকাঠামো জি। সেটা আমাদের কিন্তু এখন রিপেমেন্টের সময় চলে আসছে, গ্রেস পিরিয়ড শেষ। সো একটু চাপের মধ্যে আমার মনে হয় যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা থাকবে, এবং আমাদেরকে সাবধানতার সাথে এটা যাতে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি, রেমিটেন্স যাতে আমাদের ভালো আসে, রপ্তানি যাতে একটু চাঙ্গা হয়, এইসব দিকটাই আমার নজর দিতে হবে। অবশ্যই। আমরা শুরুতে কিন্তু গ্যাস বিদ্যুতের সংকটের কথা বলছিলাম। তো বড় উৎপাদনমুখী যে খাতগুলো, শিল্প খাতগুলো, সেখানে তো একটা ভালো আ নেগেটিভ প্রভাব পড়ছেই আসলে। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমার মনে হয় যে এই সরকারকে দোষ দিয়ে বোধহয় লাভ নেই, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এটা অনেক পুঞ্জীভূত একটা সমস্যার এখন আমরা বহিঃপ্রকাশ দেখছি। আমরা তো দেখেছি কিভাবে বিগত সময় বাপেক্সকে একটা অথর্ব ইনস্টিটিউশন করে রেখেছে। আমরা এলএনজি আমদানি গোষ্ঠীর কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আমরা ড্রিলিং করি নাই। আমরা 2015 সালে সমুদ্র বিজয় করেছি, কিন্তু আমরা একটা অফশোর আমরা বিডিং সাকসেসফুলি করতে পারিনি। এখন সরকার কি কয়েকটা ভালো উদ্যোগ নিয়েছে আমরা জানি। তো এই যে অনশোর ড্রিলিং বাপেক্স করবে, নিয়ার শোর এবং অফশোরে 15টা এবং 11টা এটা ব্লক, এগুলোর জন্য টেন্ডার আহ্বান করা হচ্ছে। কিন্তু এগুলোতে সময় লাগবে। আমাদের দুটো যে ভাসমান আছে, এটার মধ্যে একটা তো নষ্ট হয়ে যাওয়ার ফলেই এই গ্যাসের এই যে আমাদের একটা ঘাটতি এটা হয়েছে, এটা এখন রিপেয়ার করা হচ্ছে। আশা করা যায় যে হয়তো আগামী 10-12 দিনের মধ্যে এইটা কেটে যাবে, বাট মধ্যমেয়াদী সংকট কিন্তু আমাদের রয়ে গেছে। এটার জন্য আমাদেরকে ওই যে আমাদের এলএনজি সোর্স গুলো আরো কিভাবে আমরা বাড়াতে পারি,
আমরা মিয়ানমারের সাথে এখন আলাপ আলোচনা শুরু হয়েছে, মালয়েশিয়ার সাথে, ব্রুনেইয়ের সাথে। এটা আরো বেশি ঘনীভূত হয়েছে বিকজ অফ মিডল ইস্টের এই যুদ্ধের কারণে। হরমুজ প্রণালী সবটা নিয়ে এখন মূল্যও বাড়ছে, স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে, আমাদের দেশের আহ, সমন্বয় করতে হচ্ছে। বিদ্যুৎ গ্যাসের দাম মূল্যস্ফীতিকে সেটাও উস্কে দিচ্ছে। আমরা দেখলাম জুলাইতে এটা 9.2%-এর মতো, কমছে না। সো সবটা মিলে জ্বালানি, এটা আমাদের জ্বালানি নিরাপত্তা, এটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে অগ্রাধিকার দিয়ে এটাকে সমাধান করতে হবে। সেখানে স্বল্প মেয়াদিও আছে, মধ্যমেয়াদিও আছে। স্বল্প মেয়াদি হলো যে আমরা যত দ্রুত আমরা এগুলো কিনতে পারি, হয়তো ভালো দামে যদি আমরা কিনতে পারি। আমাদের তো মেজর লং টার্ম ছিল হলো গ্যাসের জন্য ছিল কাতার। তো তারা তো এখন ফোর্স মেজরে করে ওইটা এখন বন্ধ রেখেছে। আমরা যে ক্ষতিপূরণ দাবি করব সেটাও করতে পারবো না। আর অন্য দিক থেকে আমাদের যে এখন অন্যান্য দেশের সাথে আলাপ আলোচনা হচ্ছে। ভারত থেকে তো আমাদের পাইপে আসছে, আমরা রাশিয়া ভারত থেকে আরো বেশি আনতে পারি কিনা সেটাও এক্সপ্লোর করা হচ্ছে। অন্যান্য জায়গা থেকেও এটাকে ডাইভার্সিফাই করা বর্তমান অবস্থার প্রেক্ষিতে, যেখানে মিডল ইস্ট থেকে আসাটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তো সবটা মিলে এগুলো হলো স্বল্প মেয়াদে। আর মধ্যমেয়াদে অবশ্যই আমাদের অনশোর অফশোর ড্রিলিং এবং এই যে এখন টেন্ডার করা হচ্ছে, এগুলোতে যাতে ভালো বিডিং আসে, আমরা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারি। আমাদের 118 স্কোয়ার কিলোমিটার তো আমাদের বে অফ বেঙ্গলে মেরিন টেরিটরি। তো সেইটাও তো আমাদের একটা বড় একটা সম্ভাবনার জায়গা, এটাকেও আমাদের এক্সপ্লোর করতে হবে, এটাও কাজে লাগাতে হবে। সবটা মিলে আমার মনে হয় যে কিছুটা সময় আমাদের লাগবে এই এটাকে আহ, জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য। কিন্তু এটা আমাদের প্রায়োরিটি, একটা খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তা। এবং আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমরা স্ট্র্যাটেজিক আমরা রিজার্ভ রাখতে পারি, এরকম যখন নাকি সমস্যা হয় আমরা যাতে সামাল দিতে পারি সেটা দিয়ে। অবশ্যই। আমি একটু জানতে চাইবো যে আমাদের এক্সপোর্ট কিন্তু আরএমজি নির্ভর। তো এক্সপোর্ট বাস্কেটে আর কোন কোন যোগান আসলে আসতে পারে, কিভাবে দেখেন? না, অবশ্যই এটা তো আমরা অনেক দিন ধরেই বলছি। একসময় 75% ছিল, তখন আমরা রপ্তানি বৈচিত্র্যকরণের কথা বলতাম, এখন এটা 82% এসে দাঁড়িয়েছে। এখানে উত্তর দুটো। একটা যেটা, সেটা হলো যে আমরা কিন্তু এমন একটা সেক্টরে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা প্রমাণ করতে পেরেছি যেটার গ্লোবাল মার্কেট $1 ট্রিলিয়ন উপরে। সো এই জায়গাটাতেও আমাদেরকে শক্তিমত্তাটাকে ব্যবহার করে আমরা কিভাবে অন্ত আরএমজি ডাইভার্সিফিকেশন করতে পারি। আমার তো গ্লোবাল মার্কেটের মাত্র 6% আমার, এবং চায়না থেকে চলে, চায়না একসময় ছিল 40%, এখন এটা কমতে কমতে এটা 26-27%-এ আসছে। এই যে চায়না প্লাস ওয়ান, এটার মধ্যে আমাকে ঢুকতে হবে। এবং বিশেষত নন কটন, কারণ হলো আমার কিন্তু 70%-ই হলো কটন বেসড অ্যাপারেলস, হুম হুম। আর গ্লোবাল মার্কেটের 70% হলো নন কটন, আচ্ছা সিনথেটিক, পলিস্টার। এইটা, এই মার্কেটটায় আমাকে ঢুকতে হবে আচ্ছা। এবং এটার জন্য সহায়তা দেওয়া। কারণ এই যে নন কটন যেটা আর কি ম্যানমেড ফাইবার নির্ভর, হুম হুম হুম। এটা আবার ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে। এটা একটা আচ্ছা। হলো যে আরএমজি কে ডাইভার্সিফাই করে আমার যেখানে শক্তি আছে তার উপরে আমি কিভাবে আরো বাড়াতে পারি। দ্বিতীয় আচ্ছা। যেটা, সেটা হলো নতুন নতুন যেগুলো আমাদের জুট জুট গুডস, হুম হুম। এটার এখন বিশাল একটা সম্ভাবনা আছে, বায়োডিগ্রেডেবল। এটার গ্লোবাল মার্কেট এখন ভিন্ন প্রোডাক্ট আসছে, আচ্ছা। এগুলোকে উৎসাহিত করা, এটা হুম হুম। একটা। অন্য দিক থেকে আমাদের লেদার, ফুটওয়্যার, এটা তো আমাদের 4-5টা প্রোডাক্ট আছে যেটা $1 বিলিয়ন বেশি। আমার জুট গুডস, আমাদের লেদার, ফুটওয়্যার, আমাদের হোম হোম টেক্সটাইল, এইসব গুলো আমাদের কিন্তু আছে, যেগুলোর উপরে আমরা আহ, আরো বাড়াতে পারি। বিশেষত লেদার ফুটওয়্যারও তো আমাদের, এটার বাজারও রেডিমেড গার্মেন্টস এর মতো গ্লোবাল বাজার। সো এইটা কিন্তু নতুন নতুন সেক্টরে আমাদের যেতে হবে। আমাদের এই যে অটোমোটিভ যেসব সেক্টর, এখানে অ্যাসেম্বলিং, আমরা তো যেহেতু, সুতরাং এখানে অ্যাসেম্বলিং প্ল্যান্ট, আমাদের ইলেকট্রনিক্স, আমাদের বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং,
এইসব জায়গায় আমাদের ক্রমান্বয়ে যেতে হবে। ফার্মাসিউটিক্যালসেরও একটা বড় সম্ভাবনা আছে আমাদের এগুলোতে। সার্ভিসেস সেক্টর আমরা অনেক সময় কম বলি, কিন্তু এখন তো এটাই একটা গ্লোবাল মার্কেটের সবচেয়ে ফাস্ট ফাস্ট গ্রোয়িং একটা সেক্টর। তো এগুলোতে আমরা এখনো লোয়ার এন্ড অফ দ্য ডিমান্ড কার্ভে আছি, এতে অনেক সম্ভাবনা। ইলেকট্রনিক্সে আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটে যখন আমাদের শিল্প গুলো প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করেছে, এখন তারা বাইরে যাচ্ছে। এখন কিন্তু অনেক লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস আমরা এক্সপোর্টও করছি। এইসব জায়গাগুলোতেও আমাদের অনেক সম্ভাবনা আছে। ভিয়েতনামের দিকে তা আমরা তাকাতে পারি। আমাদের তো এক্সপোর্ট গত বছর হয়েছে $47 বিলিয়ন, ভিয়েতনামের হয়েছে $400 বিলিয়ন। এটার পেছনে তা এফডিআই একটা বড়, তারা ইম্পোর্টও করে আবার এক্সপোর্টও করে। তা আমাদের সেম সাইজের ইকোনমি ভিয়েতনামের, কিন্তু সেখানে আমাদের রপ্তানি আমাদের 8 গুণ বেশি। তো এই জায়গাগুলোতে আমাদের এফডিআই, আমাদের ডোমেস্টিক ইনভেস্টর যারা আছেন, যারা নাকি নতুন নতুন সেক্টরে যেতে চান, আমাদের ইয়াং যারা আছে অন্টারপ্রেনার্স, তারা নিজেরা অনেক কিছু কিন্তু করতে আগ্রহী। সেই সব জায়গাগুলোতে তাদেরকে উৎসাহ দেওয়া, স্বকর্মসংস্থানও হয়, আবার আমাদের রপ্তানিও বাড়ে বিভিন্ন সার্ভিসেস সেক্টরে। তো এইসব বিষয়গুলোকে আমাদেরকে এখন গুরুত্ব দিতে হবে, এবং আমি মনে করি যে এফডিআই এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু আমার নিজের ইনভেস্টর যদি প্রণোদিত না ফিল করে, তাহলে এফডিআইও তো আসবে না। তো এইগুলোর জন্য আমার যে সিঙ্গেল উইন্ডো লজিস্টিক্স পলিসির বাস্তবায়ন, আমাদের পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম অর্থাৎ কস্ট অফ ডুইং বিজনেস গুলোকে আমাদের কমাতে হবে। এবং সিঙ্গেল উইন্ডোতে আমি অনেক সার্ভিস দিতে পারি, কিন্তু আমার যদি গ্যাস বিদ্যুৎ যদি আমি দিতে না পারি, তাহলে সিঙ্গেল উইন্ডো পুরোটা কাজ করবে না। এটা একটা ভ্যালু চেইনের মতো, যেখানে পুরো ভ্যালু চেইনের প্রত্যেকটা যে যে রিং শক্তিশালী হতে হবে। আমি যদি একটা চেইন করি এবং সেই চেইনে যদি একটা রিংও যদি দুর্বল হয়, ওইটাই হলো ওই চেইনের শক্তি, কারণ ওই দুর্বল জায়গা দিয়েই কিন্তু ওইটা ভেঙে পড়বে। সো আমাদের যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনের কোনো জায়গাকেই আমি দুর্বল রাখতে পারবো না। আমি সিঙ্গেল উইন্ডো করলাম, এখন এই বাজেটেও বেশ ভালো ভালো বেশ কিছু প্রস্তাব আসছে। যেমন করে, যেমন কয়দিন 48 ঘন্টার মধ্যে তাকে একটা লাইসেন্স দেওয়া হবে, 10 দিনের মধ্যে তার ওয়ার্ক পারমিট দেওয়া হবে, 1 সপ্তাহের মধ্যে তার বিভিন্ন ধরনের অন্যান্য সহযোগিতা ইত্যাদি দেওয়া হবে। এগুলো খুবই ভালো। কিন্তু আমি যদি তাকে গ্যাস বিদ্যুৎ নিশ্চয়তা দিতে না পারি, তাহলে তো ওগুলা দিয়েও তো লাভ হবে না। আমার ডোমেস্টিক ইনভেস্টরেরও লাভ হবে না, আমার বৈদেশিক বিনিয়োগও আমি আনতে পারবো না। সো এইসব সবগুলোকেই আমার ট্যাকল করতে হবে, কিছুটা সময় লাগবে। কিন্তু এইটা করতে পারলে আমাদের যে আহ, দেশের যে আমাদের কম্পারিটিভ অ্যাডভান্টেজ, তুলনামূলক সুবিধাগুলো, এই কম্পারিটিভ অ্যাডভান্টেজকে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আমার ট্রান্সলেট করতে হবে। সেইটা করতে গেলে আমার এই পুরো সাপ্লাই চেইনের সব জায়গাগুলোতেই কিন্তু আমার সক্ষমতা লাগবে। আর হলো প্রাতিষ্ঠানিক যে সহায়তা, আমাদের যেসব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে তাদেরকেও আমাদের রেডি করতে হবে, আহ, যাতে করে তারা ওই ধরনের সার্ভিসগুলো দিতে পারেন, দক্ষতার সাথে দিতে পারেন। এইসব জায়গায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, এগুলো খুবই প্রয়োজন পড়বে। আর এগুলো সব করতে গেলে আমার যে রাজস্ব, স্থানীয় যে রাজস্ব আহরণ, যেটা নাকি আমার খুবই তুলনামূলকভাবে অনেক কম, সেসব জায়গাগুলোতেও আমার সক্ষমতা বাড়াতে হবে, যাতে করে আমার অর্থায়নটা আমি নিজের অর্থে করতে পারি যতটুকু সম্ভব। কারণ হলো একটা আমরা একটা ঋণ ঝুঁকির মধ্যে পড়তে চাই না, যে আমি সবগুলি ঋণ নিয়ে করব। সেটা করতে গেলেও আবার কিন্তু সেটার আবার অন্য ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তো রাজস্ব আহরণ, বৈদেশিক যেটা আমি বিনিয়োগ, সেটা আমি আনবো। আমার বৈদেশিক ঋণও নিতে হবে, আমার মতো দেশের এটা দরকার, কিন্তু সেটা গুড ভ্যালু ফর মানি হতে হবে। এবং সেটা ঋণ পরিশোধের যে সক্ষমতা, সেটাও আমার বিবেচনায় রাখতে হবে। অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করি। একটু জানতে চাইবো যে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানকে টার্গেট করে নীতি সুদ হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটা কতটা আসলে ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন?
আমার মনে হয় না যে নীতি সুধার কমিয়েই এটা এটা করা যাবে। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকও এটা মনে করে না। আহ, আচ্ছা। আমাদের তো সংকোচনমূলক মুদ্রানীতি তো আমরা গত 2 বছর ধরে আমরা পলিসি রেট 10%-এ রেখে দিলাম। আহ, আমরা মনিটারি পলিসি 6 মাস পর পর আমরা একই রকম ভাবে মোটামুটি পার্সু করলাম। তাতে তো মূল্যস্ফীতি তো আমাদের তো কমেনি। সো আমাদের মতো দেশে শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে এটা কমানো যায় না, অন্যান্য ফ্যাক্টরও লাগে। এইবারের বাজেটে যেমন বেশ কিছু ফিসকাল পলিসি নেওয়া হয়েছে, ট্যারিফ রেশনালাইজ করা, যৌক্তিকরণ করা হয়েছে। অনেকগুলি থেকে নন কাস্টমস ডিউটি যেসব আছে, প্যারা ট্যারিফ, এগুলো তুলে নেওয়া হয়েছে। এগুলো দরকার। আরেকটা যেটা প্রয়োজন সেটা হলো যে বাজার ব্যবস্থাপনা। আমাদের দেশে আমরা দেখেছি যে অনেক সময় যখন নাকি শুল্ক কমানো হয়, আমদানি স্তর থেকে ভোক্তা স্তরে ওইটার কিন্তু কোনো প্রভাব আমরা দেখিনি। আমরা যখন ফার্মারদেরকে সাবসিডিও দেই, কিন্তু আমি দেখি না যে ফার্মার থেকে ভোক্তা স্তরে ওইটার সুযোগটা ভোক্তারা পাচ্ছে। তো এই যে বাজার ব্যবস্থাপনা, এটাকেও আমাদের উন্নত করতে হবে। আর 50%, যে 50 বেসিস পয়েন্ট যেটা কমানো হয়েছে, এটা একটা আহ, এক ধরনের স্বীকৃতি যে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে সবটা হবে না। বরং আমি যদি আহ, এই 50 বেসিস পয়েন্ট কমিয়ে যদি আমি কস্ট অফ ক্রেডিট যদি কমাতে পারি, বিনিয়োগকে যদি আমি উৎসাহিত করতে পারি, অন্টারপ্রেনাররা যাতে যাতে আসেন, আরো বেশি ক্রেডিট নেন, আরো বেশি বিনিয়োগ করেন, সেইটার একটা অনুধাবন থেকে এটা করা হয়েছে। আমি মনে করি যে এটা ঠিক আছে। এবং যদি আমাদের মূল্যস্ফীতিটা আরো একটু কমানো যেত, তাহলে এই যে আমরা যে পলিসি রেট যে কমালাম, এটা আরো বেশি আমরা কমাতে পারতাম, এবং সেটাই কিন্তু উদ্যোক্তাদের জন্য এটা ইতিবাচক হতো। এখন তো তারা 14-15% ইন্টারেস্ট রেটে বিনিয়োগ করে লাভজনক ভাবে বিনিয়োগ করা তো খুবই একটা চ্যালেঞ্জ। আর অন্য দিক থেকে আমি যদি বিজনেস এনভায়রনমেন্টটাকেও ইমপ্রুভ করতে পারি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে সিঙ্গেল উইন্ডো এবং অন্যান্য গুলো বাস্তবায়ন করে, তাহলেও তাদের একটা বড় সুবিধা হবে। এবারের বাজেটে বেশ কিছু আমার মনে হয় যে আহ, ইতিবাচক উদ্যোগ আছে। এগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আর জ্বালানি নিরাপত্তার কথা তো আমরা বললাম, সেটা যদি আমরা যদি করতে পারি, তো তাহলেও এই যে বাংলাদেশ ব্যাংক যে আহ, তারা পলিসিগত চেঞ্জটা করলেন, সেটার অবজেক্টিভটা যেটা, অবজেক্টিভ তো কিন্তু হলো যে আমাদের একটা হলো মূল্যস্ফীতি কমানো, আরেকটা হলো যে আমাদের বিনিয়োগকে চাঙ্গা করা। তো মূল্যস্ফীতি কমাতে গেলে তো আমার বিনিয়োগ আবার বাড়াতে হবে। সরবরাহ না বাড়ালে তো আমার চাহিদার সাথে সেটা সামঞ্জস্য বিধান করতে পারবো না। সো ইঙ্গিতটা আমার মনে হয় ইতিবাচক, কিন্তু অন্যান্য ফ্যাক্টর গুলো আমাদেরকে ইন প্লেস হতে হতে হবে। সেটাই আমরা মানি মার্কেট নিয়ে কথা বলছি। মানি মার্কেটের পাশাপাশি ক্যাপিটাল মার্কেট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এত নেতিবাচক খবরের মধ্যেও ক্যাপিটাল মার্কেট কিছুটা আমরা দেখতে পাচ্ছি একটু গতিশীল মনে হচ্ছে। অনেকে বলছে যে অনেক জায়গায় বিনিয়োগ করতে পারছে না, তারা তারা ওই বিনিয়োগটা ক্যাপিটাল মার্কেটে করছে, এরকম শুনছি আমরা। আপনার দৃষ্টিতে কেমন দেখছেন আপনি ক্যাপিটাল মার্কেটে বর্তমান সময়? ক্যাপিটাল মার্কেটের কথা বললেই আহ, আহ, একটা আমাদের দেশের যে অভিজ্ঞতা, সেই হ্যাঁ। অভিজ্ঞতাটা সামনে চলে আসে। আচ্ছা। যদিও খুব বেশি ভালো না। যদিও হ্যাঁ, যে অভিজ্ঞতা তো আমরা সবাই জানি জি। আহ, খুব বেশি ভালো না। খুব বেশি ভালো না বললে হয়তো একটু ইতিবাচক ভাবেই বলা আচ্ছা, হবে। আচ্ছা। বেশি। কিন্তু এখন আমরা আচ্ছা। জানি যে এখন বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, নতুন হুম, হুম, চেয়ারম্যান এসেছেন। হুম। আহ, তিনি বেশ কিছু সংস্কারে হাত দিয়েছেন। এবং আহ, এটা যদি কার্যকরভাবে এটা বাস্তবায়ন করা যায়, তাকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেয়া যায়। আমরা আগে দেখেছি যে এইসব জায়গাতে অনেক অযাচিত হস্তক্ষেপ জি। হয়েছে, আহ, বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, যেটার কারণে আমাদের ইকুইটি মার্কেটটা কিন্তু ডেভেলপ করতে পারেনি। এখন আমরা যদি রিয়েলি আমরা আমরা এতক্ষণ বিনিয়োগকে চাঙ্গা করার কথা বলছিলাম। বিনিয়োগকে চাঙ্গা করার তো খালি ব্যাংকিং সেক্টর দিয়ে না, সারা পৃথিবীতে তো ইকুইটি মার্কেট দিয়ে, শেয়ার মার্কেট দিয়ে এগুলোকে আহ, তারা অর্থ নেন বিনিয়োগের জন্য, এবং তারা সেটা বিনিয়োগ করেন। এরকম মানে শর্ট টার্ম ডিপোজিট অ্যান্ড লং টার্ম লেন্ডিং, এই মডেল তো পৃথিবীর কোথাও কাজ করেনি।
সো এখন আমাদেরকে ইকুইটি মার্কেটের দিকেই বেশি যেতে হবে, কিভাবে আমরা বন্ড আরো ছাড়তে পারি, কিভাবে আমাদের যারা যে উদ্বৃত্ত ক্যাপিটাল আছে, যারা সঞ্চয়কারী আছেন, তাদেরকে ব্যাংক থেকে এখানে আমরা তাদের নজরটা দিতে পারি, তাদের আস্থাটা আনতে পারি। পুরো শেয়ার মার্কেট কিন্তু আস্থার উপরে নির্ভর করে। এখন একটা আস্থার, আমার মনে হয় যে সুযোগ সৃষ্টি হয়েছে, এটা যাতে আমরা কাজে লাগাতে পারি, নতুন টিম যাতে ভালোভাবে কাজ করতে পারেন, তারা যেসব আহ, সংস্কার করতে চাচ্ছেন সেগুলো যাতে তারা করতে পারেন, স্বাধীনভাবে করতে পারেন। এই এই পরিবেশটা সৃষ্টি করা গেলে তাহলে আমরা আবার, আপনি যেটা বললেন যে কিছুটা আমরা ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি, তো ইতিবাচক ইঙ্গিত থেকে আমরা যদি ইতিবাচক একটা ঢেউয়ের মধ্যে যেতে পারি, সেইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। অবশ্যই স্যার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনছিলাম। আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটের সাথে সাথে মানি মার্কেট সব জায়গায় একটা স্থিতিশীলতা দেখতে চাই, একটা স্থিতিশীল সরকার আমরা দেখতে চাই আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য। তো সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।